পৃথিবীতে এমন একটি জায়গা আছে যা যতটা সুন্দর ততটাই বিপজ্জনক। আমাজন রেইন ফরেস্ট, 9টি দেশ জুড়ে বিস্তৃত এক সবুজ মহাসাগর, যা প্রায় 55 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে এবং পৃথিবীর 20% অক্সিজেন উৎপাদন করে। এই বনকে প্রায়শই পৃথিবীর ফুসফুস বলা হয়, কিন্তু এর নিঃশ্বাস সবসময় জীবন নয়। প্রতিটি পদক্ষেপে মৃত্যু ওত পেতে থাকে, প্রতিটি পাতার আড়ালে কোনো শিকারী লুকিয়ে থাকতে পারে এবং প্রতিটি শব্দই একটি সতর্ক বার্তা বহন করে। এই বন শুধু ঘন সবুজ গাছপালা, রঙিন পাখি এবং বিরল প্রাণীদেরই আবাসস্থল নয়, এটি 3500-এরও বেশি প্রজাতির মারাত্মক ও অচেনা প্রাণীর বাসস্থান। এখানে পাওয়া যায় সবুজ অ্যানাকোন্ডা, যা 30 ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং জীবন্ত মানুষকে গিলে ফেলতে পারে; জ্যাগুয়ার, যা তার শিকারের খুলি ছিঁড়ে ফেলতে পারে; বিষাক্ত আর্ট ফ্রগ, যার ত্বকের বিষ এক কামড়েই 10 জনকে মেরে ফেলতে পারে; বুলেট অ্যান্ট, যার হুল ফোটালে জ্বালা পড়ার মতো অনুভূতি হয়। আর শুধু প্রাণী নয়, এই বনের গাছগুলোও বিপজ্জনক। কিছু গাছ এতটাই ছায়াময় যে তাদের ছায়ায় বসা মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানো। কিন্তু এই জঙ্গলের সবচেয়ে বিপজ্জনক জিনিস হলো রহস্য। এমন সব রহস্য যা বিজ্ঞানও বুঝতে পারেনি, এমন সব গোপন কথা যা বাইরের দুনিয়া এখনও জানে না, আর যারা তা খুঁজে বের করার চেষ্টা করে তারা প্রায়শই আর ফিরে আসে না। এবার একটি সত্যি ঘটনা শুনুন। 2023 সালে ব্রাজিলের অ্যামাজনাস রাজ্যের সীমান্তের কাছে একটি পুরনো নৃতাত্ত্বিক গবেষণার সূত্র ধরে একটি অনুসন্ধানকারী দল আমাজন জঙ্গলের গভীরে প্রবেশ করে। দলটিতে 5 জন সদস্য ছিলেন। বিশেষজ্ঞ, জিপিএস সরঞ্জাম, স্যাটেলাইট সংযোগ, সব ধরনের সুযোগ সুবিধা ছিল। দলটি জঙ্গলে প্রবেশ করল। তারপর কয়েকদিন পর তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। 92 ঘন্টা পর একটি ব্রাজিলীয় উদ্ধারকারী দল পাঠানো হয়। 5 জনের মধ্যে কেবল 1 জন ফিরে আসে, বিধ্বস্ত, তার শরীর কাদা আর রক্তের দাগে ঢাকা, আর তার চোখে ছিল শূন্যতা আর ভয়ের এক অদ্ভুত মিশ্রণ। সে চুপ করে রইল। তারপর যখন তাকে বারবার জিজ্ঞাসা করা হলো ওখানে কি হয়েছিল, সে একই বাক্যটি পুনরাবৃত্তি করল: জঙ্গলটা জীবন্ত, ও আমাদের দেখছিল। এরপর তাকে 3 মাসের জন্য একটি মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার গল্পটা অসম্পূর্ণ ছিল, কিন্তু তার ভয়টা ছিল একেবারে সত্যি। এটা শুধু একটা গল্প নয়, এরকম শত শত নথিভুক্ত এবং অনথিভুক্ত ঘটনা রয়েছে। স্থানীয় উপজাতিরা বিশ্বাস করে যে জঙ্গলের কিছু অংশ পবিত্র নয়, বরং কার্সড। তারা বহিরাগতদের পছন্দ করে না। যারা জঙ্গলের সীমানা অতিক্রম করে তারা জঙ্গলে হারিয়ে যায়। কিছু এলাকায় জিপিএস কাজ করে না, কম্পাস ঘুরতে শুরু করে এবং হঠাৎ সবকিছু শান্ত হয়ে যায়, যেন জঙ্গল আপনাকে বলছে, তুমি এখন আমার। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদের আমাজনের সেই সব বিপজ্জনক, ভয়ঙ্কর এবং রহস্যময় অংশে নিয়ে যাব। 5টি অন্ধকার রহস্য যা আপনাকে ভাবাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি সেই অল্প কয়েকজনের মধ্যে হন যারা এই পৃথিবীর লুকানো সত্য জানতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন রহস্যময়, কারণ আমরা আপনাদের জন্য ইতিহাস, রহস্য এবং প্রায়শই লুকিয়ে থাকা বাস্তবতার গল্প নিয়ে আসি। 1 নম্বর, হারিয়ে যাওয়া উপজাতি যারা মানুষকে ঘৃণা করে। আমাজনের ঘন জঙ্গলের গভীরে, যেখানে স্যাটেলাইট চিত্র অস্পষ্ট, সেখানে এখনও কিছু অসম্পর্কিত উপজাতি বাস করে। এমন উপজাতি যারা বাইরের জগৎকে কখনো দেখেনি বা শোনেনি এবং এর প্রয়োজনও বোধ করেনি। এই উপজাতিদের জন্য জঙ্গলই সবকিছু: ধর্ম, বিজ্ঞান, জীবন এবং মৃত্যু। সালটা ছিল 1997। একটি তথ্যচিত্র নির্মাণকারী দল আমাজনের এক প্রত্যন্ত অঞ্চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, শুধুমাত্র লোকমুখে পরিচিত একটি উপজাতিকে নিয়ে চিত্রগ্রহণ করার জন্য। দলটিতে 6 জন সদস্য ছিলেন: 2 জন ক্যামেরাম্যান, 1 জন নৃতত্ত্ববিদ, 1 জন অনুবাদক এবং 2 জন জঙ্গল গাইড। প্রথম 2 দিন সবকিছু ঠিকঠাকই চলছিল। তারা গাছের মধ্যে দিয়ে পথ করে জঙ্গলের গভীরে এগিয়ে যাচ্ছিল। তৃতীয় দিনে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। রাতে দূর থেকে ক্ষীণ ঢাকের শব্দ শোনা যেত। কখনো কখনো মনে হতো যেন কেউ তাদের দেখছে, কিন্তু আশেপাশে কেউ ছিল না। চতুর্থ সকালে দলটি এমন কিছু দেখল যা আজও একটি রহস্য। তাদের শিবিরের ঠিক বাইরে একটি পশুর মাথা ঝুলছিল এবং তার উপরে বাঁশের তীর দিয়ে তৈরি একটি সতর্কীকরণ চিহ্ন। নৃতত্ত্ববিদ সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন যে এটি একটি সতর্কীকরণ, আমাদের চলে যাওয়া উচিত। কিন্তু ক্যামেরা ক্রু আরও বেশি উৎসাহী ছিল। এটা হবে একান্ত ফুটেজ, বিশ্ব প্রথমবারের মতো এই উপজাতিদের দেখবে। কিন্তু সেই রাতেই সবকিছু বদলে গেল। দলটি বেস ক্যাম্পের সাথে যোগাযোগ হারিয়ে ফেলল। স্যাটেলাইট ফোনটি অচল হয়ে গিয়েছিল। পরদিন সকালে 2 জন নিখোঁজ ছিল। 5ম দিনে যখন একটি উদ্ধারকারী হেলিকপ্টার এসে পৌঁছল, জঙ্গল থেকে কেবল 1 জন লোক দৌড়ে বেরিয়ে এলো, ক্যামেরাম্যান ড্যানিয়েল রোচা। এমনকি ডাক্তাররাও তার অবস্থা দেখে হতবাক হয়ে গিয়েছিলেন। তার পোশাক ছেঁড়া, রক্তাক্ত, চোখ লাল এবং ভয়ে ভরা।
সে একটিও কথা বলতে পারছিল না। সে কেবল কাঁপছিল আর ধীরে ধীরে তার ঠোঁট থেকে শব্দ বেরিয়ে আসছিল। আমরা ভুল জায়গায় ছিলাম। ওরা মানুষ ছিল না, ওরা ছিল জঙ্গলের রক্ষক। পরে যখন তার ক্যামেরার ফুটেজ উদ্ধার করা হয়, তার ভেতরে দৃশ্যগুলো আজও সীমাবদ্ধ। সেগুলো ছিল ঝাপসা ক্লিপ, লম্বা কালো চুলের পুরুষদের ছায়ামূর্তি, যাদের মুখে লাল এবং সাদা নকশা আঁকা, এবং তীর ও বর্ষা হাতে অদ্ভুত কিছু লোক, যাদের চোখে ছিল কেবল একটিই জিনিস, ক্রোধ এবং সতর্কবার্তা। নৃতত্ত্ববিদরা মনে করেন এই উপজাতিটি সম্ভবত ফ্লেশিয়ে, যার অর্থ তীরধারী মানুষ। বলা হয়ে থাকে এই উপজাতি কোনো সতর্কবার্তা ছাড়াই প্রত্যেক বহিরাগতকে হত্যা করে। এমনকি কিছু গবেষক বিশ্বাস করেন যে এই উপজাতিদের কাছে আমরা একটি রোগ স্বরূপ। আমরা আমাদের সাথে প্রযুক্তি, ভাইরাস এবং আবর্জনা নিয়ে আসি, যা তাদের নির্মল বন্যভূমিকে দূষিত করে। তাদের ধর্মমতে প্রতিটি বাহ্যিক হুমকি নির্মূল করা তাদের কর্তব্য। আজও দক্ষিণ আমেরিকার অনেক অঞ্চলে সতর্কীকরণ চিহ্ন টাঙানো আছে। এই বনটি শুধু নিজের মতো করে রক্ষা করছে এবং যে কোনো বহিরাগতের হাত থেকে রক্ষা করছে। দ্বিতীয়টি হলো কার্সড হ্রদ। আমাজন নদী অববাহিকার মধ্যে এমন একটি হ্রদ রয়েছে যাকে আজও স্থানীয়রা তার আসল নামে ডাকে না। একে বলা হয় লাগো মুলাটো, যার অর্থ অভিশপ্ত হ্রদ। হ্রদটিকে শান্ত, সুন্দর এবং শান্তিপূর্ণ মনে হয়। চারিদিকে সবুজ, পাখির কলরব এবং কাচের মতো নীল জলরাশি। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক অন্ধকার, যা মানুষকে গ্রাস করে। 1935 সালে একটি আমেরিকান খনি কোম্পানি খবর পায় যে এই হ্রদে প্রচুর পরিমাণে দুর্লভ মৃত্তিকা ধাতু থাকতে পারে, এমন এক সম্পদ যা তাদের কোটিপতি বানিয়ে দিতে পারে। ভূতত্ত্ববিদ, মেকানিক এবং সশস্ত্র রক্ষী সহ একটি দল পাঠানো হয়। তারা হ্রদের তীরে শিবির স্থাপন করে এবং খননের জন্য প্রস্তুতি শুরু করে। প্রথম দুদিন সবকিছু ঠিকঠাকই চলছিল। তৃতীয় দিনে হ্রদের মাঝখানে অদ্ভুত বুদবুদ উঠতে শুরু করে। জলের রং সামান্য বদলে যায়। দলটি ভেবেছিল এটি মিথেন হতে পারে এবং কাজ চালিয়ে যায়। কিন্তু পঞ্চম দিনে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। ক্যাম্পাররা জানায় রাতে তারা হ্রদ থেকে ফিসফিস শব্দ শুনতে পেত, যেন কেউ তাদের থামতে বলছে এবং ফিরে যেতে বলছে। অভিযোগের বন্যা বয়ে যেতে থাকে। কেউ কেউ দুঃস্বপ্ন দেখতে শুরু করে, এমনকি কেউ কেউ হ্রদের জলে মুখ দেখতে পাওয়ার মতো অনুভূতিও লাভ করে। ষষ্ঠ দিনে পুরো ক্যাম্পের রেডিও যোগাযোগ হঠাৎ করে বন্ধ হয়ে যায়। দুদিন পর যখন উদ্ধারকারী দল পৌঁছল, তখন সেখানে কিছুই ছিল না। কোনো মানুষ নেই, কোনো তাঁবু নেই, কোনো জিনিসপত্র নেই। শুধু হ্রদের তীরে শুয়েছিল একজন মানুষ, নগ্ন, ভয়ে কাঁপছে, নিজের সাথে কথা বলছে। কি হয়েছে জিজ্ঞাসা করা হলে সে কাঁপতে কাঁপতে শুধু বলল, হ্রদটা আমার সাথে কথা বলছিল, এটা বলছিল থামো, এটা আমাকে ডাকছিল। তার চোখের আওয়াজ এমন ছিল যেন আত্মা অন্য কোথাও চলে গেছে। কিছুদিন পর বিজ্ঞানীরা এলাকাটি জরিপ করেন। তারা বলেন সেখানে মিথেন এবং সালফার গ্যাসের নির্গমন পথ রয়েছে, যা হ্যালুসিনেশন বা মতিভ্রমের কারণ হতে পারে। কিন্তু স্থানীয় উপজাতিদের গল্পটা ছিল ভিন্ন। তারা হ্রদটিকে আত্মাদের প্রবেশদ্বার বলে মনে করে। বলা হয় যে এই হ্রদের নিচে এক প্রাচীন মৃত সভ্যতার আত্মারা বাস করে, যারা প্রত্যেক বহিরাগতকে নিজেদের সাথে টেনে নিয়ে যায়। আজও লাগো মালদিতোর কাছে যাওয়া নিষিদ্ধ। সেখানে কেবল একটি পাথরে খোদাই করা একটি বার্তা রয়েছে, যে এখানে খনন করবে সে অতল গহ্বরে হারিয়ে যাবে। 3 নম্বর, ফ্ল্যাশ ইটিং ট্রি, শয়তানের গাছ। যখন গাছ ও মানুষ খায়, আমাজন জঙ্গলে এমন সব গল্প প্রচলিত আছে যা শুনতে মিথ্যের মতো লাগে, কিন্তু সেগুলোর পেছনের নীরবতা সত্যের চেয়েও বেশি ভয়ঙ্কর। শয়তানের গাছ এমন একটি গাছ যা শুধু ছায়াই দেয় না, প্রয়োজনে এটি মানুষকেও গিলে ফেলতে পারে। 1978 সালে একটি উদ্ভিদ বিজ্ঞানী দল আমাজনের এক অনাবিষ্কৃত অংশে গিয়েছিল। কিন্তু চতুর্থ দিনে দলের একজন সদস্য হঠাৎ নিখোঁজ হয়ে যান। তল্লাশি চালিয়ে তাকে একটি গাছের শিকড়ে জড়িয়ে থাকা অবস্থায় পাওয়া যায়। তার শরীরের অর্ধেক অংশ সেই পুরু ভেজা আঠালো শিকড়ে জোড়ানো ছিল। তার মুখটা এমনভাবে পুরোপুরি গলে গিয়েছিল যেন অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। শিকড়গুলো তার দেহকে শক্ত করে আঁকড়ে ধরেছিল, যেন কোনো শিকারী তার শিকারকে ছাড়তে নারাজ। তদন্তে জানা যায় যে গাছটির শিকড়ে এমন এক পাচক এনজাইম ছিল যা মাংস গলিয়ে শুষে নেয়। কিছু বিজ্ঞানী একে লতার স্বাভাবিক আচরণ বলে অভিহিত করেছেন, কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার ছিল যে লোকটির চোখ খোলা ছিল, যেন সে মৃত্যুর মুহূর্তেও কাউকে তাকে গিলে ফেলার জন্য অপেক্ষা করছিল। স্থানীয়রা এই গাছগুলোকে বনের রক্ষক বলে মনে করে। তারা বলে ক্ষুধার্ত অবস্থায় এই গাছগুলো ঘুমিয়ে থাকে, কিন্তু কোনো অপরিচিত ব্যক্তি তাদের সীমানা অতিক্রম করলে তারা জেগে ওঠে। আজও কিছু এলাকায় মানুষ এই গাছগুলোর কাছে থামে না। তারা সেখানে খায়ও না বা বিশ্রামও নেয় না। তারা বলে কিছু গাছ বাতাস দেয় না, বরং আপনার শ্বাস কেড়ে নেয়। আমাজনের সবকিছু সুন্দর নয়। কখনো কখনো সবুজের আড়ালে লুকিয়ে থাকে সবচেয়ে মারাত্মক শিকারী, স্থির দাঁড়িয়ে দেখে আর খায়।
চতুর্থ পর্ব, বিলিয়মান গ্রাম, যে গ্রামটি জঙ্গল গ্রাস করে নিয়েছে। আমাজনের ঘন সবুজের গভীরে, যেখানে মানুষের পদচিহ্ন প্রায় পৌঁছয় না, সেখানে সাফেলিপে লোকাল নামে একটি গ্রাম ছিল। সরকারি নথি অনুযায়ী এর জনসংখ্যা ছিল 127 জন, একটি ছোট সম্প্রদায় যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে জঙ্গলে বাস করে আসছিল। 1984 সালে ব্রাজিল সরকার হেলিকপ্টারে করে রাশন ও ওষুধ পাঠায়। পাইলট রেডিওতে জানালেন, আমরা গ্রামের ওপরে আছি, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। তারা অবতরণ করল। সেখানে কিছুই ছিল না, কোনো মানুষ নেই, কোনো বাড়িঘর নেই, কোনো জ্বলন্ত চুলা নেই, কোনো পোশাক নেই, কোনো শব্দ নেই, শুধু জঙ্গল আর নীরবতা। পাঠানো অনুসন্ধানকারী দলের জিপিএস কাজ করছিল না, কম্পাসটি অনবরত ঘুরছিল, রেডিও নীরব হয়ে গেল। দলটি গ্রামের সীমানা পার হওয়ার সাথে সাথেই বাতাসের তাপমাত্রা হঠাৎ কমে গেল এবং মনে হচ্ছিল যেন জঙ্গল নিজেই শ্বাস নেওয়া বন্ধ করে দিয়েছে। 3 সপ্তাহ ধরে অনুসন্ধান চলল, কিন্তু কিছুই পাওয়া গেল না। তারপর একদিন কয়েক কিলোমিটার দূরে একটি ভাঙা ধ্বংসাবশেষ আবিষ্কৃত হলো। ভিতরে একটি দেওয়ালে রক্ত দিয়ে লেখা ছিল, আমরা কিছু ভেঙেছি, এখন জঙ্গল আমাদের ভাঙবে। এরপর কি হয়েছিল কেউ জানে না। কেউ কেউ বলে গ্রামবাসীরা জঙ্গলের কোনো পবিত্র জিনিসকে বিরক্ত করেছিল, হয়তো কোনো প্রাচীন উপজাতি, কোনো নিষিদ্ধ মূর্তি বা এমন কোনো গোপন গাছ যা কাটা নিষিদ্ধ ছিল। কিন্তু সত্যিটা হলো, সান ফেলিপে আজ মানচিত্রে দেখাই যায় না। স্যাটেলাইট চিত্রে শুধু সবুজ দেখা যায়, যেন সেখানে কোনোদিন কিছুই ছিল না। আমাজন জঙ্গলের কিছু এলাকা আছে যেখানে মানুষের নাম উচ্চারণ করাও নিষিদ্ধ। সান ফেলিপে এখন তাদেরই একটি। 5 নম্বর, ফিসফিসের বন, যে বন ফিসফিস করে। বস্ক দাস ভয়েসেস, যার অর্থ ফিসফিসের বন। মানচিত্রে এই জায়গাটিকে তুচ্ছ মনে হয়, কিন্তু যারা সেখানে যান তারা বলেন সেখানকার বন কথা বলে। গাছ থেকে ফিসফিস শব্দ আসে, যেন কেউ নিচু স্বরের নাম ধরে ডাকছে। 2011 সালের একটি ছবি। তারপর ছিলেন সোফিয়া মোরালেস। তিনি জঙ্গলের অকথিত সৌন্দর্য ক্যামেরাবন্দি করার জন্য বিখ্যাত ছিলেন। তিনি তার দলের সাথে বস দুসবজিতে গিয়েছিলেন, কিন্তু তৃতীয় দিনেই তিনি হঠাৎ অদৃশ্য হয়ে যান। কোনো চিৎকার নেই, কোনো সংকেত নেই, কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই, কিছুই না। কেবল একটি জিনিস পাওয়া গিয়েছিল, তার ক্যামেরা, একটি ভাঙা গাছের শিকড়ের মধ্যে পুঁতে রাখা। ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা গেল, শেষ ভিডিও ক্লিপটিতে সোফিয়া হাসছিলেন। গাছগুলোর মধ্যে দাঁড়িয়ে তিনি মৃদু স্বরে বলছিলেন, এখন ওরা আমাকে বোঝে, ওরা আমাকে নিজেদের একজন হিসেবে মেনে নিয়েছে, ওরা আমাকে বাড়ি ডাকছে। তারপর ক্লিপটি হঠাৎ মিলিয়ে যায়। বিজ্ঞানীরা বলেন এটি প্রাকৃতিক শব্দ তরঙ্গ হতে পারে। গাছের ডালপালা নড়লে নির্দিষ্ট কম্পাঙ্ক তৈরি হয়, যা মানুষের মস্তিষ্কে হ্যালুসিনেশন বা মতিভ্রম ঘটাতে পারে। কিন্তু স্থানীয় আদিবাসীরা ভিন্ন মত পোষণ করেন। তারা বলেন কিছু এলাকায় জঙ্গল শুধু জঙ্গল নয়, তিনি এক প্রাচীন আত্মা, যিনি অনুভব করেন, কথা বলেন এবং কখনো কখনো নিঃসঙ্গ মানুষদের তার কাছে ডাকেন। কেউ কেউ বলেন সোফিয়া হয়তো আত্মহত্যা করেছেন, কেউ কেউ বলেন তিনি হয়তো পথ হারিয়ে ফেলেছেন। কিন্তু অনেকেই বিশ্বাস করে যে সোফিয়া এখনও সেখানেই আছে, গাছগুলোর মধ্যে, বনেরই একটি অংশ হয়ে। কারণ বস যখন আবর্জনার স্তূপে চলে যায়, তখন আর কেউ একা থাকে না। হয় আপনি ফিরে আসবেন, নয়তো বন আপনাকে আলিঙ্গন করবে। আমাজন শুধু একটি বন নয়, এটি একটি জীবন্ত সত্তা, যা চিন্তা করে, দেখে, অনুভব করে এবং মনে রাখে। যারা এর সীমানা অতিক্রম করে তারা প্রায়শই আর আগের মতো থাকে না, কখনো উন্মাদনায়, কখনো মৃত্যুতে এবং কখনো এক মিহস্বীল নীরবতায়। এই মিহস্বীল গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আমাদের জানান যে পরের বার আপনি কোন মিহস্বীল বা ভুতুড়ে জায়গা অনুসন্ধান করতে চান।